আসসালামু আলাইকুম। নতুন একটি গল্পে সকলকে স্বাগত জানাচ্ছি। যারা ভৌতিক গল্প ভালোবাসেন, যারা ভৌতিক গল্প শুনতে আগ্রহ দেখান, সেই সকল বন্ধুদের জন্য আজকের এপিসোড গভীর রাতে মেয়েটি কে। আমি প্রতিনিয়ত ভৌতিক গল্প আপনাদের সামনে উপস্থাপন করি। আমি একজন ছোট্ট ইউটিউবার হিসাবে সকলের কাছে অনুরোধ থাকলেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে নতুন নতুন গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আজকের এপিসোড গভীর রাতে মেয়েটি কে। পোস্টার ডিজাইন, পোস্টার থাম্বনেল pixabay.com থেকে ডাউনলোড করা। পোস্টারে ডিজাইন করেছেন তাহমিনা রায়হান মিম, শব্দ সংযোজন সাউন্ড এডিটিং আরিফিন রায়হান অনন্ত। আজকের এপিসোড গভীর রাতে মেয়েটি কে গল্প পাঠে আমি বাদুর রায়হান। শামসুদ্দিন নদী ভাঙার সেই লোকটি, পদ্মার বাঙনে বিলীন হয়ে যাওয়া প্রতিটি গ্রামের পর গ্রাম। একটা সময় শামসুদ্দিন সিদ্ধান্ত নিল মনের দুঃখে কষ্টে এই নদীমাতৃকে কাছ থেকে অনেক অনেক দূরে চলে যাবে, যেখানে যার নদী থাকবে না। কারণ তার 14 পুরুষ এই পদ্মার পাড়ে বসবাস ছিল। একে একে কত হাজার বিঘা জমি মানুষ থেকে কেড়ে নিয়েছিল। শামসুদ্দিনের পূর্বপুরুষ থেকে শুরু করে আজ পর্যন্ত একে একে নদী গর্ভে বিলীন হয়ে গেছে শত বিঘা জমি। শামসুদ্দিন পরে দুঃখে কষ্টে এই পদ্মার পাড় থেকে সোজা চলে গেল সেই পাহাড়ি এলাকার রাঙামাটি পার্বত্য জেলার দিকে। সেখানে তার একজন নিজস্ব লোক ছিল। সে তাকে বলে নিয়ে গেছে সেখানে যেন সারাটা জীবন কাটিয়ে দেয়। শামসুদ্দিন ঠিক করলো ঠিক রাঙামাটিতেই চলে যাবে। সেখানে কিছু জায়গা কিনে সেখানে বাড়ি করে দেয় এবং জীবন চালিকা শক্তির জন্য ছোট্ট একটা দোকান করে শামসুদ্দিন চলতে থাকে। প্রতিদিন দোকান করে সে রাত 10টা 11টার মধ্যে ঘরে ফিরে। পাহাড়ের পাদদেশের ছোট্ট ছোট্ট ঘর, সেখানকার মানুষের বসবাস। কারোর সাথে তেমন একটা দেখা সাক্ষাৎ হয় না, হলেও একটু দূরে দূরে। কারণ রাঙামাটির পার্বত্য জেলাগুলোতে সেখানে পাহাড়িয়াদের সাথে নিজেকে অতটা খাপ খাইয়ে নিতে পারেনি শামসুদ্দিন। তবুও চেষ্টা করছে। প্রতিদিন সকালে দোকানে চলে যায় এবং রাতে ঘরে ফিরে। তার একটা মাত্র সন্তান, বয়স 8 কিংবা 10 হবে। তাকে ঘরে রেখে শামসুদ্দিন বিশাল চিন্তার মধ্যেই সময় কাটাতে থাকে দোকানে বসে। কারণ বাড়ি থেকে দোকানটা যে অনেক দূরে। পার্বত্য জেলার মানুষগুলো ঠিক এরকমই, হঠাৎ করে কাউকে দেখা যায় না। দূরে দূরে ঘর, দূরে দূরে বসবাস। কেউ সাহায্যে কেউ এগিয়ে আসতেও খুব দেরি হয়ে যায়। পাহাড়ের পাদদেশে শামসুদ্দিনের বাড়ি ভালোই যাচ্ছিল প্রকৃতির সুন্দর পরিবেশের সাথে। শামসুদ্দিন মনে করেছিল আর যাই হোক, নদী ভাঙনের ওই গ্রাস কাবল পদ্মার হাত থেকে অন্তত বাঁচা যাবে। এখানে তো আর ভেঙে নিবে না। আগামী প্রজন্ম তার ছেলেটাকে একটা সুন্দর পৃথিবী, সুন্দর একটা জায়গা উপহার দিতে চায় শামসুদ্দিন। তাই তো সে মনের দুঃখে কষ্টে সেই পূর্বপুরুষের বাপদাদার এরিয়া পদ্মার কাছ থেকে চলে এসেছে এই রাঙামাটির পাহাড়ি এলাকায়। শামসুদ্দিন সেখানে ছোট্ট একটা দোকান করে সংসার চালাতে থাকে। হঠাৎ একদিন তার দোকানের কাজ শেষ করে ঘরে ফিরতে একটু সময় লেগে যায়। প্রায় 10 থেকে 11টা বেজে যায়। পাহাড়ের নির্জন সরু পথ দিয়ে আসতে হয়। শুধু শিয়াল আর ঝিঝি পোকার ডাক ছাড়া কোনো সঙ্গী থাকে না। হাতে টর্চ নিয়ে শামসুদ্দিন এগুতে থাকে। হঠাৎ করে শামসুদ্দিন দেখতে পায় একটা টকবগের যুবতী মেয়ে উপরে সাদা কাপড় দিয়ে সামনে তার দিয়ে হেঁটে যাচ্ছে। শামসুদ্দিন এখানে বাড়ি করার আগে সে জেনেছিল পাহাড়িয়া মেয়েদের সাথে কোনো প্রকার আলোচনা করা যাবে না, তারা খুব ভয়ঙ্কর প্রকৃতির হয়। সেটা ভেবে শামসুদ্দিন তাকে আর কিছু বলল না। তার পিছন পিছন টর্চ দিয়ে হাঁটছিল। কিন্তু দেখলো মেয়েটাও চাচ্ছে, ও পিছন থেকে যাচ্ছে। যেতে 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 ও হাঁটছে। ও ভাবলো তার বাড়ির আশেপাশে কোনো বাড়ি হয়তো বা হবে, এর জন্য এই রাস্তায় যাচ্ছে। কিন্তু সর্বোচ্চ যেতে 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 শামসুদ্দিন ভুলে গিয়েছিল তার বাড়িটা সে পাস করে ফেলেছে। তাকে ফলো করে শুধু যেতেই লাগলো যেতেই লাগলো। হঠাৎ অনেক দূর দূরে গিয়ে কালো অন্ধকারের মধ্যে ছায়ার মতো মিলিয়ে গেল সেই মেয়েটা। শামসুদ্দিন দেখলো যে কোন পথে এসেছে, আসলে এখান থেকে তার বাড়ি কোথায়। আবার সে ব্যাক করে পিছনের দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে 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 তার বাড়িটা খুঁজে বলে শামসুদ্দিন ভুলেই গিয়েছিল যে তার বাড়ির সামনে দিয়ে চলে গেছে। সেই দিন রাত শামসুদ্দিন গিয়ে
ব্যাপারটাকে তেমন জোরালোভাবে মাথায় নিল না, ঘুমিয়ে পড়ল। সকালে যথারীতি আবার সেই দোকানের কাজে চলে গেল। ঠিক পরের দিন তদ্রূপ তাই হলো। আবারও আসার পথে সেই মেয়েটা। এবার শামসুদ্দিন ভাবলো এই মেয়েটা কি আমাকে লোভ দেখাচ্ছে বা মেয়েটা কি কোনো দুষ্ট চরিত্রের কিনা, সেটা জানার জন্য একটু তাকে জিজ্ঞাসা করতে চাইলো, কিন্তু সে কোনো কথা বললো না। সে শুধু সামনের দিকে হাঁটতেই থাকলো। শামসুদ্দিন গ্রামের মানুষ, বুকে প্রচন্ড সাহস নিয়ে সে বসবাস করত, কারণ সে নদী ভাঙনের থেকে কত বড় বড় বিপদ সে দেখেছে। তাই এটাকে সে কোনো বড় বিপদ মনে করলো না। সে তার পিছু নিল এবং তার জানার আগ্রহটা এত বেশি প্রবল হলো যে প্রতিদিন মেয়েটা আমার সামনে দিয়ে হেঁটে যায়, আসলে সেই মেয়েটা কে। তখনই তার পিছনে যেতে একটা অন্ধকারের গুহার কাছাকাছি মেয়েটা যাচ্ছিল। ঠিক টর্চটা হাতে নিয়ে তাকে একটু ডাকার চেষ্টা করলো, কিন্তু সেখান থেকে কোঙানি ঘুঙের মতো উচ্চারণ এলো, এ পথ তোমার নয়, এ পথ আমার। ভুল করে এ পথে এসো না, এ পথে আসলে কেউ বেঁচে ফিরবে না। এ কথা শুনতে শামসুদ্দিন কিছুটা ভয় পেয়ে যায় এবং তাকে বলে, তাহলে প্রতিদিন তুমি আমার পথে হেঁটে আসো কেন? এটা আমারই পথ, এটা তোমার পথ নয়। এ কথা বলতে শামসুদ্দিন ভয় পেয়ে আবার বাড়ির দিকে ফিরে আসে। ঘরে ফিরে তার স্ত্রীর সাথে সে ব্যাপারটা আলোচনা করে যে প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে একটা মেয়ে হেঁটে যায়, আমি যখন দোকান থেকে বের হই ঠিক তখনই হেঁটে যায়, এটা কেন? পরের দিন সে পাহাড়ি এলাকায় একজন কবিরাজের কাছে সে বিষয়টা জানতে চায় এবং তার কাছে যায়। কবিরাজ বলে, এই রাস্তাটা ওই প্রেতাত্মা, ওই ডাইনিরই রাস্তা। তুমি যেখানে বাড়িটা করেছো এখানে তার একটা আস্তানা ছিল, এখানে আশেপাশে কটা বাড়ি হওয়াতে সে এই আস্তানা ছেড়ে পাহাড়ের ওপারে সে জায়গা নিয়েছে। তাই প্রতিনিয়ত রাতের বেলা সে এইখান দিয়ে আসা যাওয়া করে। তাই তাকে সাবধান করে দেওয়া হয়েছে সে যেন কখনো তার পিছু না নেয়। যদি পিছু নেয় তাহলে সেখান থেকে সে কখনোই আর ফিরে আসতে পারবে না। শামসুদ্দিন ব্যাপারটাকে খুব ভয়ভাবে চিন্তায় পড়ে যায়, কারণ তার বাড়ির সামনের দিকে যদি প্রেতাত্মা ডাইনিটার রাস্তা হয় তাহলে তার ছেলেটা হয়তোবা সামনে একদিন পড়বে, তার স্ত্রীটা হয়তোবা সামনে একদিন পড়বে, সেদিন হয়তোবা তারা রক্ষা পারবে না। শামসুদ তখন এ কথা ভাবতে তান্ত্রিক এবং কবিরাজকে জিজ্ঞাসা করে, তাহলে এই পথ থেকে ওকে ঘুরিয়ে দেওয়ার কি ব্যবস্থা? কবিরাজ বলে, এই পথ থেকে তাকে ঘুরিয়ে দেওয়ার কোনো ব্যবস্থা নেই, কেবল তুমি এই বাড়ি এই রাস্তা থেকে ঘর তোমাকে সরিয়ে নিতে হবে, তাহলে হয়তোবা এই প্রেতাত্মা এই ডাইনির হাত থেকে তুমি বেঁচে ফিরতে পারবে। এই কথা বলে শামসুদ্দিন ঘরে চলে আসে। স্ত্রীর সাথে তার আলোচনা হয়, এখান থেকে আমরা এখন কোথায় যাব, কারণ এখানে তো আমাদের জানাশোনা কেউ নেই, কোথায় গিয়ে বাড়ি করব। একটা সময় এ কথা ভাবতে যে মানুষটা তাকে এখানে বাড়ি করিয়ে দিয়েছিল তার সাথে কথা বলে এবং তার সাথে কথা বলার পর তাকে বলে যে এখান থেকে সে ঘরদুয়ার সরিয়ে নিতে চায়, কারণ এটা নাকি অশুভ একটা ডাইনির আত্মা। এবং সেই ব্যক্তি শামসুদ্দিনকে বলে যে আমিও যখন প্রথম এখানে বাড়ি করেছিলাম ঠিক তেমনি করে আমার সাথে আচরণ খারাপ করেছিল, তো তুমি যদি এই মানুষটার সাথে কোনো প্রকার আচরণ খারাপ না করো সে কোনো দিন তোমার ক্ষতি করবে না, তার দিকে লোভ দেবে না, তার কোনো কাজে বাধা হয়ে দাঁড়াবে না, তাহলে হয়তোবা তুমি এখানে বাড়ি করে বেঁচে যেতে পারো। শামসুদ্দিন তখন বলে যে হয়তোবা আমি মেনে নিলাম, কিন্তু আমার স্ত্রী আমার সন্তান তারা যদি এই ব্যাপারটা দেখে তাহলে কেমন হবে, এবং বললো তাদের সাথে আলোচনা করে এই ব্যাপারটা তাদেরকে জানিয়ে দাও, তাহলে এই মেয়েটা কখনোই ক্ষতি করবে না। কারণ এই অশুভ আত্মাটা সত্যিকার অর্থে একটা মানুষ ছিল, এখানে একদল টুরিস্ট মানুষ এসে এখানে সেই মেয়েটাকে নিঃসঙ্গভাবে নষ্ট করেছিল, মেরে ফেলে রেখেছিল। সেই দিন থেকে তার অশুভ আত্মাটা আজও সেই মানুষগুলোকে খুঁজে বেড়ায়। যদি তাদের একজন কোনোদিনও আবার এখানে বেড়াতে এসে তাদেরকে পায় তাহলে এই মেয়েটা তাদেরকে আর আস্ত রাখবে না। এ কথা ভেবে এই মেয়েটা অশুভ আত্মাটা আজও এই পাহাড়ের চারদিকে ঘুরে বেড়ায়। অনেকে হয়তোবা তাকে দেখেছে অনেকবার, কিন্তু এই মেয়েটা কারো ক্ষতি করেনি, কারণ এই মেয়েটা নয়, এই মেয়েটার অশুভ আত্মা, ওই মেয়েটার আত্মাটাই প্রতিনিয়ত প্রতি রাতের বেলা এই রাস্তায় ঘুরে বেড়ায়। আজও ঘুরে ফিরে বেড়ায় তার সেই দিনের দিনগুলো, এবং ঘুরে ফিরে বেড়ায় সেই মানুষগুলি যে কখনো ভুল পথে আবারও এ পথে আসে তাহলে তাদের প্রতিশোধ নেবে। সেই প্রতিশোধের নেশায় আজও এই রাস্তাটা সে বেছে নেয়। শামসুদ্দিনকে কবিরাজ সে কথা বলার পর থেকে শামসুদ্দিন আর কোনোদিন সেই মেয়েটা সেই সময়টা এবং নির্দিষ্ট সময় করে বলে দেওয়া হয় যেন এই সময়টাতে এই রাস্তায় অন্তত কেউ না বের হয়। শামসুদ্দিন সেই সময়টাকে বেছে নিয়ে
আর রাতে কখনোই এভাবে দোকান থেকে ঘরে ফেরে না। সে 8টার আগেই ঘরে ফিরে। এমনি করে একদিন তাদের জীবনযাত্রা স্বাভাবিক হয়ে যায়।